কেমিস্ট্রি ফার্স্ট পেপার, চ্যাপ্টার 2। বোর পরমাণু মডেল পড়বো আজকে আগে, তারপর অন্য কিছু। বোর পরমাণু মডেল সম্পৃক্ত আমরা জানি যে নিলস বোর কত সালে 1913 সালে তার রাদারফোর্ড পরমাণু মডেলটাকে একটু আরো উৎকৃষ্ট সাধন করেন। তার বোর পরমাণু মডেল প্রস্তাবনা ছিল কয়টা? 3টা। ঠিক আছে, 3টা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। আমরা এই বোর পরমাণু সম্পর্কে আমরা জানি বোর পরমাণু কয় ইলেকট্রন ক্ষেত্রে প্রযোজ্য? 1 ইলেকট্রন তৎসদৃশ্য বস্তুর ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য। আমরা জানি কালকে শিখছিলাম রাদারফোর্ড পরমাণু মডেল থেকে প্রমাণ করা হয়েছিল যে এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের অভ্যন্তর থেকে কি প্রোটন বিদ্যমান। একটা কক্ষপথ মনে করো, একটা কক্ষপথ, একটা কক্ষপথ, একটা কক্ষপথ, এখান থেকে ইলেকট্রন। এখন প্রথম প্রস্তাবনা, বোর পরমাণুর প্রথম প্রস্তাবনায় 1 নম্বরে আমরা একটা বুঝিনি, মানে কোনো একটা ইলেকট্রন মনে করো এই শক্তিস্তর ইলেকট্রন আছে এখানে এখানে এখানে, কিন্তু ভিতরে ইলেকট্রন থাকতে পারে না। তো প্রথম প্রস্তাবনা বলছে যে শক্তি স্তর সম্পৃক্ত। কি বলছে? শক্তি স্তর সম্পৃক্ত। সেটা কি? কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকাকালে, কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে থাকাকালে, মনে করো এইখানে থাকতে পারে, যে কোনো একটা কক্ষপথে থাকতে পারে। তাহলে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে থাকাকালে শক্তির শোষণও হবে না, বিকিরণ হবে না। এটা না, এটা হচ্ছে তো প্রথম প্রস্তাবনা। তাহলে এটা কি বললাম? প্রথম প্রস্তাবনা কি? নির্দিষ্ট একটা শক্তি স্তর থাকাকালে শক্তির কি হবে না? শোষণ হবে না, বিকিরণ হবে না। এবার এটার 1 নম্বর চলে গেল। এবার 1 নম্বর পরে আমরা 3 নম্বর শিখবো, তাহলে আর সহজ হবে। 1 নম্বর পরে এবার 3 নম্বর। 3 নম্বর কি? ওই এবার হচ্ছে বলছে কি নির্দিষ্ট শক্তি স্তরে আর থাকবো না, নির্দিষ্ট কক্ষপথে আর থাকবো না। আগে কি বললাম? প্রথমে বললাম একটি নির্দিষ্ট কক্ষপথে যখন থাকবে তখন শক্তির শোষণও হবে না, বিকিরণও হবে না। 3 নম্বর বলতেছে যে এই যখন মনে করে ইলেকট্রনটা এখানে ছিল, ঠিক আছে, এইখান থেকে সে এইখানে আসতেছে। কোথা থেকে আসতেছে? এইখান থেকে এখানে আসতেছে। তাহলে যখন কোনো ইলেকট্রন যখন বলতো এর উচ্চ শক্তি স্তর কোথায়? এটা উচ্চ শক্তি স্তর। যখন কোনো ইলেকট্রন আগে ছিল এই কক্ষপথে, যখন এই কক্ষপথ যখন ছিল তখন শোষণ হয়েছিল? হয়নি। বিকিরণ হয়েছিল? হয়নি। এটা প্রথম প্রস্তাবনা। তৃতীয়তে বলছে কি এই কক্ষপথ থেকে যদি এই কক্ষপথে আসে, তার মানে উচ্চতর স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে সে আসে, তাহলে তার বিকিরণ বর্ণালী সৃষ্টি হবে। কি করবে? সে বিকিরণ করবে। এবার এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে তো ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন যখন এই অবস্থায় ছিল তখন শোষণ বা বিকিরণ হয়েছিল? হয়নি। এবার কি করবে? যখন সে যদি এখানে যায় তাহলে তার কি হবে? এবার শোষণ বর্ণালী সৃষ্টি হবে। এইটা হচ্ছে তৃতীয় প্রস্তাবনা, মানে শোষণ ও বিকিরণ বর্ণালী সম্পৃক্ত। প্রথম হচ্ছে কি শক্তি স্তর সম্পৃক্ত। শক্তি সম্পৃক্ত মানে যে নির্দিষ্ট একটা শক্তি স্তর, মানে যখন নির্দিষ্ট একটা কক্ষপথে ইলেকট্রন থাকে তার নির্দিষ্ট শক্তি স্তর যখন থাকে শক্তির কি হয় না? শোষণ হয় না, বিকিরণ হয় না। তৃতীয় প্রস্তাবনা বলছে যে যখন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন বিকিরণ বর্ণালী সৃষ্টি হয়, আবার যখন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে গমন করে তখন শোষণ বর্ণালী সৃষ্টি হয়। তাহলে এর তৃতীয় প্রস্তাবনা কি? শোষণ ও বিকিরণ বর্ণালী সম্পৃক্ত। আর দ্বিতীয় প্রস্তাবনা আছে, এবার শিখবো আমরা দ্বিতীয়। এই দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পৃক্ত। কৌণিক ভরবেগ সম্পৃক্ত।
কৌণিক ভরবেগ সম্পর্ক। এবার দ্বিতীয় প্রস্তাবনায় কি বলেছিল যে কৌণিক ভরবেগ আমরা লিখব কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এল। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করি। এই এল বলছে, এই এল কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ যাচ্ছে মানে কক্ষপথের কৌণিক ভরবেগ, তার কৌণিক ভরবেগ h/2 এর n h/2 আগে লিখে নাও, h/2 পাই, h/2 পাই এর n সংখ্যার গুণিতক। কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদটি কি? কোন কণার কৌণিক ভরবেগ h/2 পাই এর n সংখ্যার গুণিতক, n পূর্ণ সংখ্যার গুণিতক। n কি? পূর্ণ সংখ্যার গুণিতক। n পূর্ণ সংখ্যার গুণিতক, তার মানে n পূর্ণ সংখ্যা দিলে কি করতে হবে? 1 2 3 ডট ডট এরকম হবে। তাহলে বুঝতে পেরেছো এই কৌণিক ভরবেগ মতবাদ থেকে কি বলছে? যে দ্বিতীয় প্রস্তাবনা বলছে কোন কণার কৌণিক ভরবেগ h/2 পাই এর n পূর্ণ সংখ্যার গুণিতক, যেখানে n = 1 2 3 4 5 এরকম হবে। হ্যাঁ, এবার এটা শেষ হয়নি, এটা হলো বলছিল। ঠিক আছে, এবার এই এলটাকে আমরা আবার চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? এক আগে করে দিলে এনটা উপরে উঠানো যায় না, n h/2 পাই। এখানে n তো বলেছে 1 2 3 আর h টা লাগবে। এই h টা হচ্ছে পয়লা আকার উমুকয় প্লাঙ্কের ধ্রুবক, ধরুন বা প্লাঙ্কের ধ্রুবক। এই মান আবার মুখস্থ আছে, এই মানটা হচ্ছে 6.626 গুণ 10⁻³ জুল সেকেন্ড, প্লাঙ্কের ধ্রুবক এই মানটা। এবার এই কৌণিক ভরবেগ আমরা বের করব কিভাবে? এখন এল মানে কৌণিক ভরবেগ, তাই না? তোমরা 9 10-এ পড়েছো শুধু ভরবেগকে কি দ্বারা প্রকাশ করেছিলাম? পি। শুধু ভরবেগ কিরকম? ভরবেগ কি দ্বারা প্রকাশ করেছিল? দেখো তো, পি দিয়েছিল না? তাহলে আমরা আগে এলো পি দেবো। কি দেবো? পি দিব। আর যেহেতু কি বরাবর কৌণিক, শুধু ভরবেগ কি দিয়েছে? পি। এখানে আছে কি? কৌণিক। তো অবশ্যই কি ব্যাসার্ধ উৎপন্ন হয়েছে কিনা? কৌণিক হলে কি ব্যাসার্ধ উৎপন্ন হবে কিনা? এজন্য কি দিতে? শুধু আর। বোঝা গেছে? শুধু ভরবেগ কি দিছে? পি। যেহেতু কি কৌণিক, এজন্য ব্যাসার্ধ উৎপন্ন করলাম আর পি। ঠিক আছে, এবার আমরা লিখবো এই আর মানে তো আর পি মানে কি লেখা যায়? এমভি। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে পি ইকুয়াল কি লিখবো? এমভি। তাহলে এবার আমরা এই তিনটাকে একসাথে করব। তিনটার সাথে যদি আমরা একসাথে করি তাহলে কি বলা যায় দেখো। তাহলে লিখবো এল মানে কৌণিক ভরবেগ, এল ইকুয়াল কি টুকু পেয়েছি কি? এমভি আর পাইছি। দেখো এমভি আর পাইছি। তাহলে এল ইকুয়াল কি লিখবো? এমভি আর। আবার এল ইকুয়াল কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ থেকে কি পাইছি? h/2 পাই n সঙ্গে গুণিতক। তাহলে এইটা সমান আবার কি লেখা যায়? nh/2 পাই। কথা বুঝে? দেখো এইটা সমান কি লেখা যায়? এইটা মানে এইটা সমান কি লেখা যায়? এইটা। আবার এইটা সমান লেখা যায় এইটা, তার মানে এইটা সমান এটা লেখা যাবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, কারণ আমরা কি এই যে বসালাম এই এলটা, এই এল এর জায়গায় কি বসানো যায়? এইটা বসানো যায়। আর এল সমান আবার এটা বসানো যায়। তাহলে এল এর মানটা শুধু আমরা কোথায় বসিয়েছি? এখানে বসাই দিচ্ছি। তাই লিখেছি এল ইকুয়াল কি লিখছি? এমভিআর ইকুয়াল nh/2 পাই। এ হলো তিনটি প্রস্তাবনা। তাহলে প্রস্তাবনা বুঝতে পারিস তো? একই প্রথম আর তিন একদম সোজা। মানে নির্দিষ্ট একটা কক্ষপথে থাকাকালে শক্তি শোষণ হবে না, বিকিরণ হবে না। এবার কি করবে? যদি নিচে যায় তাহলে বিকিরণ হবে, আর যদি উঁচুর দিকে চলে যায় তাহলে শোষণ হবে। দুইটা মিলাই একটা ছিল আগে, মানে একটা মতবাদ ছিল। তাই দুইটা মিলাই। আর এক নম্বরে ছিল হইছে যে কক্ষপথের আকার হবে ব্যাসার্ধ, এই যে n = 1 2 3 4 4 নম্বরে। কি বলবো? প্রথমটা কি ছিল বলো? সন্তুষ্ট সম্পর্কিত মানে কক্ষপথ সম্পর্কিত, মানে অনুমোদিত কক্ষপথ, বৃত্তাকার কক্ষপথের ঘরে যেটা ওইটা। তাহলে ওইটাই তো, তাই তো, সেটাই তো। এই নির্দিষ্ট কক্ষপথ 1 2 3 এইটাই অরবিট। নির্দিষ্ট কক্ষপথ অরবিট বলা হয়। এটা দেওয়া ছিল, তারপর 2 নম্বরে দেওয়া ছিল কৌণিক ভরবেগের এই সূত্রটা। তারপর 3 নম্বরে দেওয়া ছিল দুইটা মিলাই একটা, যদি 1 আর 3 মিলাই একটা দেওয়া ছিল 3 নম্বরে। তাই তাহলে হতে পারে।
আচ্ছা গেল। এবার সীমাবদ্ধ তো কারা লাগবে? সীমাবদ্ধ কি? ওই শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু বা তা সদৃশ্য। হাইড্রোজেন পরমাণু বা তা সদৃশ্য মানে কি? মনে করো হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে এরকম লেখি না? তাই ইলেকট্রন কত কত এর? ইলেকট্রনও 1। এবার মনে করো আমি লিখবো এর ব্যাখ্যা কি বোর দিতে পারে? পারে। 1 ইলেকট্রনের ব্যাখ্যা দিতে পারে। এবার 1 বা তা সাদৃশ্য মানে তার মতো সাদৃশ্য কারা আছে? 1 ইলেকট্রন তারাই সাদৃশ্য। এবার আমরা জানি কি এই লিথিয়াম। লিথিয়াম কত হবে? 2+। দেখো তো এর আগের দিন ইলেকট্রোবিন্যাস শিখাইছিলাম না? লিথিয়ামের টুরবিনের ইলেকট্রোবিন্যাস কত? এর কত? 3 না? তাহলে দুটো ইলেকট্রন চলে গেছে কত হবে? 1। তাহলে 1s কত? 1। হার্ড ইলেকট্রন কত? 1s 1। দেখো মিলে গেছে। তাহলে এটাও কিন্তু ব্যাখ্যা দিতে পারবে। লিথিয়াম 2+ এর ব্যাখ্যা দিতে পারবে। ঠিক আছে। একইভাবে হিলিয়াম প্লাস এর ব্যাখ্যা দিতে পারবে। কারণ এর কত? 2 না? এর কত হবে? 1s 1। এটাকে বলা হয় ত্বয়া সাদৃশ্য। কি বলা হয়? ত্বয়া সাদৃশ্য মানে 1 ইলেকট্রন বা ত্বয়া সদৃশ্য ইলেকট্রনের ক্ষেত্রে এর ব্যাখ্যা দিতে পারে যে কিভাবে এর ঘরে বৃত্তাকার পথে বলা হয়েছিল, এই আর কি। আর এখানে বলে একটি রেখার কথা বলা হয়েছিল। কয়টা রেখা? কিন্তু পরীক্ষা করে দেখা যাচ্ছে যে আরো অতিশয় ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্তাকার কক্ষপথে ধরে। হ্যাঁ জি 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 জি। যাই হোক, এগুলো তোমাদের বইতে তো পড়ে আইছো, আর একটু মুখস্থ করে নিলে সমস্যা নাই। এবার আমরা এই যে আমাদের শক্তি এটা শিখছিলাম না একটু আগে, দেখলাম এ ধরো 1 এটা আমরা জানি কি নিউক্লিয়াস থাকে। এখন মনে করো আমি এইখানে আছি, একটা ইলেকট্রন আছে কোথায়? এইখানে আছে। এখন সে এইখানে যখন থাকে তখন একটা শক্তি তো আছে, নির্দিষ্ট শক্তি আছে না? শোষণ বা বিকিরণ তখন নেই। আচ্ছা, এবার আমি এইখান থেকে কোথায় যাচ্ছি? মনে করো এইখানে, এখান থেকে এখানে যাচ্ছি। তাহলে এটা কত শক্তি স্তর? তৃতীয় না? এটা তৃতীয় শক্তি স্তর। এটা কত? দ্বিতীয় শক্তি স্তর। এলো প্রথম শক্তি স্তর। এখন এটা আছে যদি, তাহলে এটা দ্বিতীয় শক্তি স্তর মানে কি লিখলাম? এটা তাহলে E2। আর এটা তৃতীয় শক্তি স্তর মানে কত লিখলাম? E3। ঠিক আছে। এখন দেখো, প্রথমে আমরা প্রথম ক্ষেত্রে লিখি। প্রথম ক্ষেত্রে ডেল ই কি লিখলাম? ডেল ই ইকুয়াল E3 ইকুয়াল E লেখা যায়। দেখো তো একবার প্রথমে যখন এসে এই শক্তি স্তরে ইলেকট্রনটা ছিল তখন কি ছিল? এই নির্দিষ্ট শক্তি থাকালে তার শক্তি কি নির্দিষ্ট না? এই নির্দিষ্ট শক্তি মানে কি বললাম? নির্দিষ্ট একটি শক্তি স্তর থাকালীন তার শক্তি কি করে না? শোষণও করে না, বিকিরণও করে না। মানে যে শক্তি স্তর মানে ওই ইলেকট্রন যে কক্ষপথে আছে তার শক্তি স্তর শক্তি কত হবে? তত হবে। যখন তৃতীয়, এটা কত কক্ষপথ? তৃতীয় কক্ষপথে এর শক্তির ডেল ই মানে পার্থক্য কত? ওই E3 কোথাও যায়নি তো, ওই শক্তি সমানে হবে না? আর E3 মানে কি লিখলাম? কারণ E মানে মোট শক্তি, কারণ ওর তো শুধু E3 একটাই শক্তি। কারণ যদি শক্তি E3 থাকে তাহলে মোট শক্তি কত হবে? তার E-তে হবে। এদের নিয়ে কি ডেল ই যা E3 এবং E একই কথা। কারণ কি? কারণ নির্দিষ্ট একটা শক্তি স্তর থাকাকালে তার পার্থক্য কত? ওই একই তো হবে, কারণ তো শক্তি শোষণ বা বিকিরণ তো কিছু নেই, মানে E3 সমান হবে। ঠিক আছে। এবার দেখো, যখন আমি E3 থেকে কোথায় যাচ্ছি? E2-তে যাচ্ছি, তখন কি হচ্ছে? বিকিরণ করতেছি না? তাহলে অবশ্যই তখন কি এই ডেল ই ইকুয়াল শুধু E3 লেখা যাবে? লেখা যাবে না। তখন কি লিখতে হবে? এই E3 বিয়োগ E2। ঠিক আছে। মানে সবসময় উচ্চ শক্তি স্তর থেকে বিয়োগ করবা। কি করবা? সবসময় উচ্চ শক্তি স্তর থেকে বিয়োগ করবা। এবার মনে করো আমি এখানে এটা চলে যাই। আমি এইখানে মনে করো এইখানে ছিল, হ্যাঁ এইখানে ছিল। এইখানে যখন ছিল তখন এটা কি? এটা প্রথম ক্ষেত্রে। এটা কি করলো তো? দ্বিতীয় ক্ষেত্রে। কিন্তু এটা এই প্রথম ক্ষেত্রে এই মানে ডেল ই যা ই তাই সব কিন্তু একই হবে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন যাবে তখন অবশ্যই ভিন্ন হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আবার লিখি।
আবার লিখলাম প্রথম ক্ষেত্রে। এবার কিন্তু আরেকটার জন্য প্রথম ক্ষেত্রে লিখলাম, কিন্তু কোনটার জন্য বলতে পারি? এইটার জন্য, এই কক্ষপথের জন্য। তো এই কক্ষপথ যখন কোন কক্ষপথ আছে? প্রথম কক্ষপথে আছে। তাহলে এই ডেল ই সমান কি লেখা যায় বলো তো? ডেল ই মানে ইয়ন লেখা যায়, কারণ নির্দিষ্ট শক্তি থাকলে তার শক্তি কি নির্দিষ্ট মানে ইয়নের সমান হবে না। তাহলে ইয়ন আবার ইয়ন মানে কি লেখা যায়? শুধু ই লেখা যায়, কারণ কি মোট শক্তি তো ওর সমানই হবে। কথা বোঝা গেছে? মানে ডেল ই মানে পার্থক্য কত? একদম মোট সমান। আর ইয়ন মানে কি লিখবো? মোট শক্তি কত। যদি মোট শক্তি যদি ই হয় আর ওর মোট শক্তি কত? ইয়ন, তাহলে ইয়ন এবং ই সমান, এই জন্য ই লিখলাম। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা লিখি, দ্বিতীয় ক্ষেত্রে এবার দেখো, দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি বলছি আমি এইখান থেকে এদিকে গেছি, এই জায়গায় গেছি, কোথায় গেছি? এই 1 থেকে কোথায় গেছি? 2 তে গেছি। তাহলে অবশ্যই ডেল ইকুয়াল শুধু ওই ইয়ন লেখা যাবে? জীবনে লেখা যাবে না। কত লিখবো? ওই ই2 বিয়োগ, সবসময় উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর বিয়োগ করবো। ই2 বিয়োগ কি লিখবো? ই1 লিখবো। এটা বোঝা গেছে সবার? প্রথম ক্ষেত্রে দেখো ডেল ইকুয়াল ইয়ন কেন? কারণ নির্দিষ্ট স্তর শক্তি স্তর থাকাকালে শক্তি শোষণ হয় না, বিকিরণ হয় না। তার মানে ওই ইয়ন যা ছিল তাই হবে। আর যখন যাবে তখন অবশ্যই শোষণ বা বিকিরণ অবশ্যই সৃষ্টি হবে। এই জন্য ই2 বিয়োগ ই1 লিখছি। ঠিক আছে? এবার দেখো, তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি, এই আমরা ই মানে কি? শক্তি। ই মানে কি? শক্তি। এবার লিখলাম প্লাঙ্কের সূত্র, পয়লয় আকার উমুকয় রা, প্লাঙ্কের সূত্র। প্লাঙ্কের সূত্রটা জানি কি আমরা সবাই পড়েছি। ই মানে শক্তি, ইকুয়াল কি লিখবো? এইচ নিউ। এটা কি? নিউ। অথবা এটা তা লিখলে এফ লিখতে পারো, এফ লিখতে পারো। এটা কি লিখতে পারো? নিউ লিখতে পারো, এফ লিখতে পারো। এখন আমি বলি এই নিউ বা এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, ময়পায় আকার উমুকয়, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তাহলে প্লাঙ্কের সূত্র ইকুয়াল কি? এইচ নিউ মানে কি? কম্পাঙ্ক। এফ মানেও কি? কম্পাঙ্ক। তুমি নিউ লিখতে পারো, এফ লিখতে পারো, ইকুয়াল টু এইচ নিউ। এখন দেখো আমি এইটা বুঝতে চাচ্ছি। এখন কেউ দেখো ই লিখলো এইচ নিউ বা এইচ এফ, আবার কেউ লিখলো ডেল ই লিখলো এইচ এফ। দেখো তো দুটো ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। এটা বোঝাচ্ছে কি? জানো, শক্তি কোনো শোষণ বা বিকিরণ হয়েছে মনে হয়। আর এটা মানে বোঝাচ্ছে কি? শক্তি নির্দিষ্ট শক্তি স্তর আছে মনে হয়। কথা বোঝা গেছে? এই জন্য কিন্তু আমি আগে এই জিনিসটা বুঝাই এসেছি। মানে এখানে ই এবং ডেল ই কোনো পার্থক্য নেই। ডেল ই লেখা যাবে, এটা কখন লেখা যায়? যখন শোষণ বা বিকিরণ হয়েছে মনে হয়। আর ডেল ই মানে ই লেখা যায় না কখন? যখন নির্দিষ্ট শক্তি স্তর আছে। এই জন্য ডেল ইও লিখতে পারো, ইউ লিখতে পারো। এখন আবার একটা বলি, এবার ডেল ই মানে কি লেখা যায়? এই যে ই2 বিয়োগ ই1 লেখা যায়। মানে সবসময় কি? উচ্চ থেকে বড়। আমি দেখো ই2 বিয়োগ ই1 বলেছি, এখানে দেখো আবার ই3 বিয়োগ ই2, তো মানে সবসময় কি? বড় থেকে বিয়োগ হবে। মনে করো 4 আর 3 আছে, কি লিখবো? ই4 ই3। এবার মনে করো 2 আর 3 আছে, তাহলে ই3 বিয়োগ ই2। তাই এর মূল মিনিং বোঝাচ্ছে, এই ডেল ই এর মূল মিনিং কি বোঝায়? ই2 বিয়োগ ই1 মানে বড় বিয়োগ ছোটটা। মানে ই2 শক্তি স্তর আর কি ই1 শক্তি স্তর যদি থাকে, এর পার্থক্য যদি থাকে, তাহলে ই2 বিয়োগ ই1 লিখবো। লিখে কি লিখবো? এইচ এফ। এটা লেখা যাবে? যাবে কিনা? যাবে। এটা নির্ভর করে শক্তির ওই এলিমেন্ট দিকে যে কি কি দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা করব যে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি এফ, এই এফ ইকুয়াল কি লিখবো? সি বাই, ও এখানে আমার দেখাইতে হবে, দেখানো যাবে, সমস্যা নাই। দেখো এফ ইকুয়াল আইনস্টাইনের সূত্র লেখো। এবার আইনস্টাইনের সূত্র, আইনস্টাইনের সূত্র জানি আমরা কি? ইকুয়াল এমসি স্কয়ার, ভর শক্তি সম্পর্ক না, যেখানে এম কি? ভর, আর সি মানে কি? আলোর বেগ। এই সির মান জানি আমরা 3 গুণ 8 মিটার পার সেকেন্ড। আর এম মানে তো ভর সবাই জানি। এবার জানি কি? এই প্ল্যাঙ্কের সূত্র, এইখান থেকে আমরা আইনস্টাইনের সূত্র গেল। এবার কি লিখলাম? কম্পাঙ্ক এফ ইকুয়াল কি লিখবো? সি বাই ল্যামডা।
সি মানে তো আগেই বলেছে আলোর বেগ, আর এই ল্যামডা মানে কি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এফ ইকুয়াল কি লিখলাম সি বাই ল্যামডা, এখানে নিউ লিখতে পারো কিন্তু কম্পাঙ্ক আগেই বলেছি, এফ বা নিউ যখন নিতে পারো, সি বাই ল্যামডা। এবার এখানে আমরা কিভাবে এটা কি করব, এবার আমরা একসাথে যদি করি সব কিছু একসাথে যদি করি, দেখো তো একজন লিখলো এইভাবে, মূল সূত্রটা কি লিখলো, ই ইকুয়াল সে এইচ এফ লিখছে, হয়েছে তার। এখন কেউ যদি লেখে ডেল ই ইকুয়াল কেউ লেখে এইচ সি বাই ল্যামডা, হয়েছে তার। দেখো তো ডেল ই মানে কি এইচ এফ লেখা যায়, আচ্ছা, আর এইচ তো রাখলাম, আর এফ মানে কি লিখলাম এটাকে, এই সে সি বাই ল্যামডা লিখছে। এখন অনেকে আবার লিখছে এরকম ই টু বিয়োগ ই ওয়ান ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, হবে এটা, এই ডেল ই মানে ই টু বিয়োগ ই ওয়ান, আর এইচ আর এফ মানে সি বাই ল্যামডা। আবার অনেকেই লিখছে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা ঠিক আছে। তাহলে মানে আমরা কিন্তু এই সূত্র কিন্তু এতটা 4-5টা মুখস্থ করতে পারা যাবে না, সূত্র কিন্তু একটাই, ই ইকুয়াল টু এইচ নিউ বাই এফ, এই এফ মানে সি বাই ল্যামডা, আর ই মানে কি হতে পারে, ই মানে ই টু বিয়োগ ই ওয়ান হতে পারে, শুধু ই হতে পারে, ঠিক আছে। এটা হলো আমাদের রাখতে হবে মনে, ঠিক আছে। এবার আমরা বের করতে হবে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে, এটা কিছু আছে। এখন দেখো আমরা একটু শিখলাম ই ইকুয়াল কি বলো এইচ এফ পড়েছি না, বা নিউ পড়েছি। আচ্ছা, আবার আইনস্টাইনের সূত্র ই ইকুয়াল কি পড়েছি এমসি স্কয়ার। আমরা জানি এই মহাবিশ্বে শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধু এক রূপ থেকে রূপান্তর হয় মাত্র। তাহলে এটা হলো মোট শক্তি, এটাও কিন্তু কি মোট শক্তি, তাহলে এটা চেঞ্জ হবে কখনো চেঞ্জ হয় না। তাহলে কি লেখা দেয়, এই এমসি স্কয়ার ইকুয়াল টু এইচ এফ লেখা যাবে, কারণ কি এই শক্তি এটাও শক্তি, মোট শক্তি কি হয় শুধু এক রূপটা আলাদা, এটা আইনস্টাইনের, এটা হচ্ছে কি প্ল্যাঙ্কের, কিন্তু মোট শক্তি তো চেঞ্জ হবে না। তাহলে এমসি স্কয়ার ইকুয়াল টু এইচ এফ লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বা এমসি ইকুয়াল টু কি লিখতে পারি এইচ এফ সি লেখা, ঠিক আছে। এই সিটা এফ এসে সি গুণ সি না, এটা মানে কি সি গুণ সি না, তাহলে সি একটা এফ এসে নিলে ভাগ হবে। আচ্ছা, তাহলে বা এই এম সি ইকুয়াল এইচ, আর এফ বাই সি মানে কি লেখা যায় দেখো তো, এফ বাই সি দেখো এটাকে শিখলাম যে আমরা পড়লাম এফ ইকুয়াল টু কি বলেছো সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি পড়েছে বলো তো সি বাই এফ, দেখো তো ঠিক আছে কিনা, ঠিক আছে। ল্যামডা ইকুয়াল টু কি সি বাই এফ, কিন্তু এখানে কি হোল্ড করো, আচ্ছা, তো আমার এখানে আছে কি এফ বাই সি, তাহলে এফ বাই সি মানে কি 1 বাই ল্যামডা না, বোঝনি উল্টা দিতে হয় না, যেহেতু সি বাই এফ আছে এখানে, তাহলে এফ বাই সি মানে কি 1 বাই ল্যামডা। আচ্ছা, তাহলে 1 বাই ল্যামডা মানে কি এটা এই জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখো কি করি, বা এই এইচ বাই ল্যামডা ইকুয়াল এম ভি লিখলাম, সি সমতুল্য কি লিখলাম ভি, তার মানে কি এটা কি ইলেকট্রনের বেগ প্রায় আলোর বেগের সময়, প্রায় আলোর বেগের সমান হয়। ইলেকট্রনের যে বেগটা সে প্রায় কার বেগের সমান হয়, প্রায়, তাই লিখেছি সমতুল্য। হ্যাঁ, এই সি সমতুল্য কি ভি, এই ভিটা কার বলতো ইলেকট্রনের বেগ, কিন্তু ইলেকট্রনের বেগ প্রায় আলোর বেগের সমান, এই জন্য এই সি জায়গায় কি লিখছি ভি লিখছি, ঠিক আছে। তাহলে আমরা লিখবো অতএব এই ল্যামডা, হ্যাঁ ল্যামডা ইকুয়াল কি লিখবো এইচ বা এটা ল্যামডা, এবার ল্যামডা এটা কি আছে এপাশে গুণ, এপাশে কি হয়ে যাবে ভাগ, তাই লিখলাম হচ্ছে এম ভি। তাহলে আর একটু লিখি বা অতএব এই ল্যামডা রাখলাম, রেখে এইচ, আমরা একটুকে জানি ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়, ভর এবং বেগের গুণফল বলা হয় ভরবেগ, এই ভরবেগ কি দ্বারা পি দ্বারা প্রকাশ করা হয়। এইটা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, ডি
ব্রোগ্লির তরঙ্গ দৈর্ঘ্য আছে ডি ব্রোগ্লির তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু কি h/p। এবার আমরা বের করব তরঙ্গ সংখ্যা, ত র উমগয় তরঙ্গ সংখ্যা। এই তরঙ্গ সংখ্যাকে আমরা ভি বার, এরকম বার, ভি বার বা নিউ বার লিডার, এখানে কি লেখা হয় 1/λ। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যকে তার 1 দ্বারা ভাগ করব, 1 ভাগ তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে কি তার তরঙ্গ সংখ্যা পাবো। মানে কোনো তরঙ্গ দৈর্ঘ্যকে তার কি করে ইনভার্স করব, তার তরঙ্গ দৈর্ঘ্যকে ইনভার্স করলে কি পাওয়া যাবে, তরঙ্গ সংখ্যা। এবার আমরা আরেকটা শিখব যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। ঠিক আছে, এখন হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় যদি আমরা করি তো একবারে লিখবো নাকি আলাদা আলাদা করে বের করব? বল এফিকল লেখো জেড ই স্কয়ার বাই আর স্কয়ার। কিভাবে হয়েছে এটা যদি এটা দেখো যে এফ মানে কি কুলম্বিক আকর্ষণ বল পড়েছো না, কুলম্বিক আকর্ষণ বল সেটা পড়েছিল কি সি Q1 Q2 বাই ডি স্কয়ার, আর ডি এবং আর একই কথা। এজন্য দেখালাম ডি মানে মধ্যবর্তী দূরত্ব আর আর মানে কি ব্যাসার্ধ। তো এটা যদি বৃত্ত আঁকি এই এখন তাহলে ব্যাসার্ধ এবং মধ্য দূরত্ব একই কথা না, এজন্য ডি এবং আর একই লেখা যায়। আর ই মানে চার্জ, কিউ মানে কি কুলম্ব চার্জ না, তো এটা কি ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের চার্জ যদি ই হয়, প্রোটনের চার্জ কিন্তু ই শুধু কি মাইনাস আর প্লাস, এইটা পার্থক্য, আর কোনো পার্থক্য আছে? এজন্য এই ই কিউ আর কিউ এর চার্জ কি প্লাস আর মাইনাস, ই গুণ করলে কি হয় ই স্কয়ার, আর এই সি জায়গায় দেওয়া হয়েছে শুধুমাত্র কি জেড দ্বারা পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এবার আমরা কি করব, আর এই যে এটা কুলম্বিক আকর্ষণ বল। ঠিক আছে, আমরা জানি কোনো বস্তু যখন এরকম কি বৃত্তপথ এরকম ভাবে ঘটছে না, কুলম্বিক আকর্ষণ বল এরকম যদি ঘোরে, তখন কোন বলের জন্য এটা যখন ঘটছে ইলেকট্রন এভাবে কক্ষপথে ঘটতেছে না, তাহলে কি উৎপন্ন হয়, কোন বল উৎপন্ন হয়, তার কেন্দ্রমুখী বল উৎপন্ন হয়। কোনো বস্তু এভাবে ঘুরতে হয় তাদের কোন বল উৎপন্ন লাগে, কেন্দ্রমুখী বল উৎপন্ন লাগে। তাহলে লিখব কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল এফ সি কত, এফ সি সূত্র লেগেছে এম ভি স্কয়ার বাই আর। এম মানে কি ভর, ভি মানে কি, ভি মানে বেগ, আর মানে ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কেন্দ্রমুখী বলের যোগান, এই বলের জন্য কি বল উৎপন্ন হয়, এই কেন্দ্রমুখী বলের জন্য এটা মানে এখানে এসে পড়ে না, এখানে এই যে প্রোটন, এখানে যে এফটা মানে কেন্দ্রমুখী বলের জন্য কি এই ইলেকট্রন কোথায় আসে না, নিচে আসে না। তার মানে কি এই কেন্দ্রমুখী বল আর এই বলটা কুলম্বিক আকর্ষণ বল প্রায় কি সমান, কিন্তু বিপরীতমুখী শুধু, এজন্য আসে না। এই কেন্দ্রমুখী বল, এখানে যে কেন্দ্রমুখী বল উৎপন্ন হয় আর যে কুলম্বিক যে আকর্ষণ বল, এটা কুলম্বিক আকর্ষণ বল, আর এই কেন্দ্রমুখী বল কি সব সময় কি সমান কিন্তু কি বিপরীত, এই জন্য কিন্তু কি করে না এই কেন্দ্রে আসতে পারে না, কারণ ওর বল যা ওর বল তাই, কিন্তু বিপরীত। কথা বোঝা গেছে? এই জন্য কি করে না এরা কেন্দ্রে আসে না। তাহলে কি লিখতে পারি, এই বল সমান এই বল লিখতে পারি,
কারণ এই বল আর এই বল কি সবসময় কি সমান, শুধু কি বিপরীতটা, কারণ এই জন্য কি করতে পারে না, কেন্দ্রে আসতে পারে না ওই জিনিসটা। তাহলে কি লিখবো, এফ সি ইকুয়াল টু এফ, লেখা ঠিক আছে। আচ্ছা, তাহলে এফ সি মানে কি, কেন্দ্রমুখী বল, কি লিখলাম, এম ভি স্কোয়ার বাই আর, আর এফ মানে কি পাইছি, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে বা কি লিখবা, উভয় পক্ষ থেকে কি বাদ যায়, আর আর বাদ যায়, তাহলে কি লিখবা, এম এম ভি স্কোয়ার, আর থাকে কি জেড ই স্কোয়ার, শুধু থাকে কি আর, শুধু থাকে কি আর থাকে। এখন এখন আমরা করব বা, অনেকভাবে করা যায়। এখানে আমরা কি লিখবো, ভি, কি লিখবো, শুধু ভি, ভি ইকুয়াল টু কি লিখবা, জেড ই স্কোয়ার বাই আর এম রুট, ঠিক আছে লেখা। এই এম এ পেশে গেলে কি হলো, ভাগ হয়ে গেল, এই যে ভাগ, আর এর স্কোয়ার ছেলে রুট করছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অতএব আমি যদি ভিএন লিখি, মানে এনতম কক্ষপথের বেগ, এনতম মানে যে কোনো 1 নম্বর বা 2 নম্বর এরকম এনতম কক্ষপথের বেগ নির্ণয় করব। এখানে কি দিছি, এন দিছি, এইখানে যদি এন দিই, এটা খেয়াল রাখো তো, জেড এর কি এন দেওয়া যায়, জেড মানে পারমাণবিক সংখ্যা, মনে করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এর তো আর এন কি, এর কোনো এন আছে নাকি। আচ্ছা, ই মানে কি, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কোনো চেঞ্জ হবে না, চার্জ চেঞ্জ হয় না। এবার আর চেঞ্জ হতে পারে, আর কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু এম কিন্তু চেঞ্জ হতে পারবে না কোনোদিন, কারণ কি, এটা কি বলো তো, কার ভর, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত 1.6, ইলেকট্রনের চার্জ কত জানি, এটা মুখস্থ আছে না, 1.6 গুণ 10⁻⁻19 কুলাম। আবার ইলেকট্রনের ভরও তো মুখস্থ আছে, 9.11 গুণ 10⁻31 কেজি। তা এটা কি জীবনও কি চেঞ্জ হবে, যে কক্ষপথ ইলেকট্রন পঞ্চম কক্ষপথ দিয়ে গেছে, চেঞ্জ হবে না তার ভর, তাহলে এইগুলো চেঞ্জ হয় না, এই জন্য চেঞ্জ হয় না বলে এন কিন্তু দিতে পারি না। কিন্তু ব্যাসার্ধ চেঞ্জ হতে পারে না, আগে ছিল মানে দ্বিতীয় কক্ষপথ, এবার গেছে তৃতীয় কক্ষপথে, ব্যাসার্ধ চেঞ্জ হবে না, এই জন্য কিন্তু এনটা শুধু কার দেওয়া হয়েছে, আর এর দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি করি যে কৌণিক ভরবেগ সম্পৃক্তকে আমরা শিখেছিলাম যে এম ভি আর, এরকম পড়েছিল না, এল ইকুয়াল কি পড়েছিলাম, এম ভি আর ইকুয়াল এন এইচ বাই 2 পাই, এর পূর্ণ সংখ্যক পড়েছিলাম না। আচ্ছা, এখানে আমরা যদি এন সংখ্যক কি দিই এন সংখ্যক দিই, তাহলে এম এর এন সংখ্যক দেওয়া যায়, দেওয়া যায় না। ভি এর এন সংখ্যক দেওয়া যায়, এন তম কক্ষপথের বেগ দেওয়া যায়, আর এর দেওয়া যায়, আর এন এর তো অলরেডি দেওয়া আছে, এইচ এর কি দেওয়া যায়, এইচ প্ল্যাঙ্কের ধ্রুব, যে কক্ষপথ যাক না কোনো এইচ এর মান চেঞ্জ হবে, এই জন্য এন কিন্তু দেওয়া লাগে না। 2 কি কখনো চেঞ্জ হবে, পাই কখনো চেঞ্জ হয়, এই জন্য এন কিন্তু দেওয়া লাগে না, এই ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, এবার দেখো এটা কি ভিএন না, এই ভিএনটা আমরা কোথায় বসাবো, এখানে বসাই দিব, তাহলে এম এল এম, আর ভিএন মানে কত, জেড ই স্কোয়ার বাই আর এন এম, তার কি ছিল রুট গুণ আর এন ইকুয়াল এন এইচ বাই 2 পাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, আমরা মানে ক্যালকুলেশন করতে চাচ্ছি, আমরা দেখো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ মানে কি আর এন বের করবো, তাই না, এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাচ্ছি, তাহলে আর এন বের কি করবো, যেহেতু রুট আছে তাহলে অবশ্যই স্কোয়ার করতে হবে, জানো তো, কোন যদি রুট হতে সবাই পক্ষে উভয় স্কোয়ার করা লাগে না, তাহলে এম এর সব স্কোয়ার করা লাগবে, তাহলে কি লিখবো, এম এর স্কোয়ার, আর লিখবো কি জেড জেড ই স্কোয়ার বাই আর এন এম, স্কোয়ার তো হবে না, তো এটা সম্পূর্ণ না, তাহলে শুধু ওইটা থাকবে, গুণ আর এন, নাই তো আর এন এর স্কোয়ার, সবারকে বর্গ করতে হচ্ছে না, মানে এটা সবার বর্গ করবো না, এগুলো কি লিখবো, এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এবার কি করব, এবার আমরা কি করতে পারি, দেখো এম
আর এই এম বাদ যায় একটা, তাই না? তাহলে থাকে কি, আর এই আর এন একটা বাদ যায়, থাকে না? তাহলে কি থাকলো, এখানে থাকে শুধু কি এম আর জেড এ স্কোয়ার আর আর এন, ঠিক আছে লেখা। আর এখানে থাকে কি এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার আর এন বের করো। তাহলে আর এন ইকুয়াল টু কি লিখবো, এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড এ স্কোয়ার। দেখো তো হয়ে গেছে না কেন আমাদের এনতম কক্ষপথের ব্যাসার্ধ। আর এন ইকুয়াল টু এটা বেশি নিস, এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার, এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার, এইগুলো কি ছিল এর সাথে, এ বেশি কি গুলো ভাগ। এখন দেখো তোমরা যদি চাও ইচ্ছা করলে এগুলো কিছু মুখস্থ করা লাগবে না, তোমরা শুধু এটা মুখস্থ করলে হবে, ঠিক আছে। ওটাতে ক্যালকুলেশন করে প্রমাণ করছি জাস্ট সূত্রটা, ঠিক আছে। তাহলে এনতম মানে কি, যে কোনো কক্ষপথের, হাইড্রোজেনের ক্ষেত্রে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করবো কিভাবে, আর এন ইকুয়াল কি লিখবো, এন স্কোয়ার এস স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড এ স্কোয়ার। না ওটা তো প্রমাণ। এবার দেখো এখন এবার কি করি, এখন দেখো আমরা কার বের করব, হাইড্রোজেনের বের করব। তাহলে হাইড্রোজেনের যদি বের করি, তাহলে হাইড্রোজেনের যদি আমরা বের করি শুধুমাত্র কার বের করব, হাইড্রোজেনের বের করব। তাহলে হাইড্রোজেনের বের করতে গেলে কি লিখতে পারি, এখানে আর এন ইকুয়াল টু কি লিখবো, তাহলে এন স্কোয়ার এস স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার লেখা যাবে। এবার হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1, এটাও লেখা যাবে, মানে আমাদের মূল সূত্রটা সে। এখন এখানে জেড লিখে দিই, তাহলে অন্য কক্ষপথ হলেও লিখতে পারবো আমরা জেড, ঠিক আছে। এখন বললাম আর ওয়ান লিখবো, কি লিখবো এবার, আর ওয়ান। এটা কিন্তু আর এন মানে কি, আর এন এর ভিতরে ওয়ান কি আছে, আছে 1 2 3 4 5 যে কোনো কিছু আছে, কিন্তু আমরা বের করবো কার মান, আর ওয়ান। তাহলে আর ওয়ান যদি লিখি, কি লিখলাম, আর ওয়ান। তাহলে আর ওয়ান লিখলে এন কত তখন 1, তাহলে 1 এর স্কোয়ার গুণ এস স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার কি করতে পারি আমরা, এবার কি করতে পারি আমরা, যদি এলে আর এন এর মানে আর ওয়ান এর মানে আছে আর এন কে যদি আর ওয়ান দ্বারা ভাগ করবো, আমি মনে করো কি করলাম, এই আর এন ভাগ কত, আর ওয়ান। আর এন মানে কত, এটা না, এন স্কোয়ার এস স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড এ স্কোয়ার। যেহেতু এটা কি আকার আছে, ভাগ গুণ করা যায়, মানে ভাগ গুণ করে দিলে কি উল্টে যাবে না, তাহলে এইটা কোথায় উঠবে, উপরে, আর এটা আসবে কোথায়, নিচে। তাহলে উপরে উঠবে কি 4 পাই স্কোয়ার এম জেড এ স্কোয়ার বাই এইচ এর স্কোয়ার। তাহলে এইটা সহ একবার বাদ যায়, দেখো তো হুবহু আছে না, আচ্ছা। আর এইটা আবার এটাও বাদ যায়, তাহলে থাকে কি এন স্কোয়ার। তাহলে অতএব আর এন ইকুয়াল টু কি লেখা যায়, আর ওয়ান গুণ এন স্কোয়ার। দেখো তো ঠিক আছে লেখা, আমাদের এইটা লাগবে আবার, আর এন ইকুয়াল টু কি লেখা যায়, আর ওয়ান গুণ এন স্কোয়ার। তোমার কিন্তু সব মিলে দুইটা লাগবে, কোনটা বলো তো, এই সূত্রটা, এই যে এন স্কোয়ার আর এন মানে এন তোমার কক্ষপথের ব্যাসার্ধের সূত্রটি কি, এন স্কোয়ার এস স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এইটা লাগবে। আর লাগবে কোনটা, এইটা। এত যাবত যা করছি তুমি এই দুটো মুখস্থ করবা, হ্যাঁ, মানে এই যে ওইগুলো তো আগেই করাই দিয়েছি, এই যে সূত্রটা যে প্রমাণ করলাম, এই সূত্র প্রমাণ করার সময় যা লাগিয়েছে এগুলো করা লাগবে না, তাই বলেছি। আর এগুলো করলাম কেন, তোমরা যদি সূত্র মনে থাকার জন্য, এটা খুব কার্যকর পদ্ধতি, মনে থাকে এভাবে করলে একবার করে, বাসায় গিয়ে একবার করে প্রমাণ করবা, নিজেরা চেষ্টা করবা, সহজ জিনিস তো একবারে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুধু আজকে এই ব্যাসার্ধ পর্যন্ত রেখে দিলাম, এর কালকে করব আমরা
হাইড্রোজেন পরমাণুর শক্তি নির্ণয় এবং এই ব্যাসার্ধ নির্ণয়ের ক্যালকুলেশন করব। এটা অফ করে দাও।